বর্তমান সময়ে বিশ্বজুড়ে আলোচিত নাম হচ্ছে এপিস্টেন ফাইল। এপিস্টেনের যৌন শোষণ চক্রের সাথে জড়িত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রিটিশ রাজা প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে পপ তারকা মাইকেল জ্যাকসন, এমনকি বিল গেটস এবং এলন মাস্কের মতো ব্যক্তিরা এপিস্টেনের যৌন শোষণ চক্রের সাথে সরাসরি জড়িত ছিলেন। যখন 2008 সালে ফ্লোরিডায় প্রথমবারের মতো যৌন অপরাধের দায়ে এপিস্টেনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সে নাবালিকা মেয়েদের জোরপূর্বকভাবে যৌন কাজে ব্যবহার করত। কিন্তু তৎকালীন ফেডারেল প্রসিকিউটর আলেকজান্ডার একুস্তার সাথে একটি বিতর্কিত যুক্তির মাধ্যমে তাকে 1 বছরের জন্য কারাগারে পাঠানো হয়। 2019 সালের জুলাই মাসে এপিস্টেনকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এবার নিউ ইয়র্কের ফেডারেল তার বিরুদ্ধে শক্ত অভিযোগ আনে, যেখানে বলা হয় নাবালিকা মেয়েদের তিনি যৌন পাচার ও শোষণের জন্য ব্যবহার করতেন। কিন্তু এপিস্টেনের বিচার শুরু হওয়ার আগেই 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী তাকে হত্যা করা হয়েছিল। এপিস্টেনের মৃত্যুর পর থেকেই জনগণ এবং গবেষকরা দাবি করে আসছিলেন যে তার সাথে জড়িত সব তথ্য প্রকাশ করা হোক। 2024 সাল থেকে এই চাপ আরও বাড়তে থাকে। 2025 সালের নভেম্বরে আমেরিকার কংগ্রেস পাশ করে এপিস্টেন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট। এই আইনটি উভয় দলের সমর্থন পায়। রাষ্ট্রপতি ট্রাম্প নিজে এই আইনে স্বাক্ষর করেন। এই আইন অনুযায়ী বিচার বিভাগ, FBI এবং অন্যান্য সংস্থাকে এপিস্টেন সংক্রান্ত সব দলিল প্রকাশ করতে বাধ্য করা হয়। প্রথম দফায় ডিসেম্বর 19, 2025 তারিখে কিছু ফাইল প্রকাশিত হয়, কিন্তু হতাশার বিষয় হলো অধিকাংশ গুরুত্বপূর্ণ তথ্য কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছিল, যাকে বলা হয় রেডেক্টেড। মাত্র কয়েকশো পৃষ্ঠার প্রকাশ করা হয় এবং অনেকের নাম ও গুরুত্বপূর্ণ তথ্য লুকানো হয়েছিল। সবশেষ জনগণ এবং কংগ্রেসের চাপে 2026 সালের 30 জানুয়ারি আমেরিকার বিচার বিভাগ দ্বারা প্রকাশিত হয় প্রায় 30 লাখ পৃষ্ঠার নথি, 2000 ভিডিও ক্লিপ এবং 1,80,000 ছবি। বিচার বিভাগ গণমাধ্যমকে জানায় এটি তাদের চূড়ান্ত প্রকাশনা। তবে সমালোচকরা বলতেছেন এখনো অনেক তথ্য গোপন রাখা হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। এপিস্টেন ফাইলের ব্ল্যাক বুক বা কালো ডায়েরি, যেখানে শত শত প্রভাবশালী ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য রয়েছে। এছাড়া রয়েছে তার ব্যক্তিগত বিমান ফ্লাইটের রেকর্ড, যেটিকে মিডিয়ায় লুলিটা এক্সপ্রেস নামে ডাকা হয়। এই তালিকায় রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এর ইমেল থেকে জানা যায় তিনি এপিস্টেনের সাথে একাধিকবার দেখা করেছেন এবং তার বিমানে চড়েছেন। টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক, তার সাথে এপিস্টেনের কিছু সামাজিক যোগাযোগ ছিল। এছাড়া ট্রাম্প 1990-এর দশকে তারা একসাথে পার্টিতে যোগ দিতেন, যদিও ট্রাম্প দাবি করেন 2000 সালে তিনি এপিস্টেনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন এর নাম বিমানের ফ্লাইট লগে একাধিকবার পাওয়া গেছে। তিনি এপিস্টেনের বিমানে 26 বার ভ্রমণ করেছেন বলে রেকর্ড রয়েছে। ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ভার্জিয়া গ্রিফে নামক এক ভুক্তভোগী তার বিরুদ্ধে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ এনেছিল, যা পরে আদালতের বাইরে মিটমাট হয়। হলিউড অভিনেতা কেভিন স্পেসি, বিজ্ঞানী স্টিফেন হকিং, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী উহুদ বারাক যৌন শোষণের সাথে জড়িত ছিলেন। 1996 সালে অর্থাৎ এপিস্টেন প্রথমবার গ্রেফতার হওয়ার প্রায় 1 দশক আগে মারিয়া ফার্মার নামক এক শিল্পী FBI-কে জানিয়েছিলেন যে এপিস্টেন এবং গ্হিসলেইন ম্যাক্সওয়েল শিশু যৌন নির্যাতনের সাথে জড়িত। তিনি নিজেও ভুক্তভোগী ছিলেন এবং বলেছিলেন যে তিনি দেখেছেন নাবালিকা মেয়েদের নির্যাতন করা হচ্ছে, কিন্তু FBI তার অভিযোগে কোনো ব্যবস্থা নেয়নি, কোনো তদন্ত শুরু করেনি। 2005 সালে ফ্লোরিডার পুলিশ এক অভিভাবকের অভিযোগের পর তদন্ত শুরু করে। 2006 সালে FBI শেষ পর্যন্ত তদন্ত শুরু করে এবং 2007 সালে 53 পৃষ্ঠার বিস্তারিত অভিযোগপত্র তৈরি করা হয়, যেখানে 36 জন ভুক্তভোগী সাক্ষ্য দিয়েছিলেন, কিন্তু তখনও এপিস্টেনের বিরুদ্ধে ফেডারেল চার্জ আনা হয়নি। এর পরিবর্তে তৎকালীন ফেডারেল প্রসিকিউটর আলেকজান্ডার একুস্তা এপিস্টেনের আইনজীবীদের সাথে একটি গোপন চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী এপিস্টেন শুধুমাত্র স্টেট চার্জে স্বীকারোক্তি দেন এবং মাত্র 13 মাসের কারাদণ্ড পান, যার বেশিরভাগ সময় তিনি ওয়ার্ক রিলিজ প্রোগ্রামে কাটান, অর্থাৎ দিনের বেলা সে তার অফিসে যেতে পারত। এই চুক্তি ভুক্তভোগীদের জানানো হয়নি, যা ফেডারেল আইনের লঙ্ঘন ছিল। FBI কেন এত বছর ধরে নিষ্ক্রিয় ছিল এবং কেন এপিস্টেনকে হালকা শাস্তি দেওয়া হলো, এই প্রশ্নগুলো এখনো পুরোপুরি উত্তরহীন। অনেকেই মনে করেন এপিস্টেনের প্রভাবশালী যোগাযোগ এবং সম্ভবত কোনো গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক তাকে সুরক্ষা দিয়েছিল। 2006 সালে গ্র্যান্ড জুরির কার্যবিবরণী প্রকাশিত হয়েছে, যেখানে রয়েছে FBI এজেন্ট এবং পুলিশ ডিটেকটিভদের সাক্ষ্য। তারা বর্ণনা করেন কিভাবে তরুণী ও কিশোরী মেয়েরা এপিস্টেনের জন্য যৌন কাজ করতে বাধ্য হতো। সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীর বয়স ছিল মাত্র
14 বছর। বেশিরভাগ ভুক্তভোগী ছিল নিম্ন আয়ের পরিবার থেকে আসা কিশোরী, যাদের অর্থের প্রয়োজন ছিল। একজন নারী এফবিআইকে সাক্ষী দিয়েছেন যে 16 বছর বয়সে এপস্টাইন তাকে মাসাজ দেওয়ার জন্য নিয়োগ দেন এবং প্রতি মাসাজ এর বিনিময়ে তাকে $300 থেকে $400 দিতেন। পরে বলা হয় অন্য মেয়েদের নিয়ে আসতে এবং প্রতিটি মেয়ের জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হবে। তিনি স্বীকার করেন যে তিনি তার স্কুলের বন্ধুদের নিয়ে আসতেন এবং তাদের বলতেন যদি তারা নাবালিকা হয় তাহলে মিথ্যা বলে 18 বছর বলতে। এভাবে এপস্টাইন একটি পিরামিড স্ক্যাম তৈরি করেছিলেন, যেখানে একজন ভুক্তভোগী নতুন ভুক্তভোগীকে নিয়ে আসতো অর্থের বিনিময়ে। ডিটেকটিভরা এপস্টাইনের বাড়িতে তল্লাশি চালিয়ে পান শত শত ছবি, নগ্ন বা আধা নগ্ন কিশোরীদের। এছাড়া পাওয়া যায় লুকানো ক্যামেরা, যা দিয়ে তিনি গোপনে ভিডিও রেকর্ড করতেন। ব্রিটিশ সোসাইটির ব্যক্তিত্ব এবং প্রভাবশালী মিডিয়া ম্যাগনেট রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে গিসলেইন ম্যাক্সওয়েল ছিলেন এপস্টাইনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। ভুক্তভোগীদের সাক্ষ্য অনুযায়ী তিনি শুধু এ বিষয়ে জানতেন না, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। ম্যাক্সওয়েল কিশোরীদের রিক্রুট করতেন, তাদের খোঁজ বের করতেন স্কুল, শপিং মল বা পার্ক থেকে। তিনি তাদের বলতেন এটি একটি মাসাজের কাজ এবং ভালো পারিশ্রমিক দেওয়া হবে। তার উচ্চবিত্ত পটভূমি এবং বন্ধুত্বপূর্ণ আচরণ মেয়েদের আস্থা অর্জনে সাহায্য করত। কিছু কিছু ভুক্তভোগী বলেছেন যে ম্যাক্সওয়েল নিজেও কখনো কখনো যৌন নির্যাতনে অংশগ্রহণ নিতেন এবং মেয়েদের প্রশিক্ষণ দিতেন কিভাবে এপস্টাইনকে সন্তুষ্ট করতে হয়।